কালো মেঘে আকাশটা ঢেকে গেছে। সেই আকাশের নিচে ধানের ভরা জমিতে ছুটে চলেছে কে যেন একটা। এত দ্রুত গতিতে সে ছুটছে যে কোনো কিছুই ভালোভাবে দেখা সম্ভব নয়। ঠান্ডা হাওয়া ওপর থেকে ছুটে এসে ধান গাছের মাথাগুলোকে নাড়িয়ে নিয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর তার মাঝে দাঁড়িয়ে থাকা সেই কালো ছায়াটা একবার ধানের জমির এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছে। নিমাই এই সমস্ত ব্যাপারে কোনো কিছুই জানতো না। সন্ধ্যের পরে গ্রামের শেষের দিকে মতি গোয়ালার বাড়িতে গিয়েছিল সে। মতি গোয়ালার বাড়িতে গেলেই সে সহজে ছাড়তে চায় না। এ কথা সে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যায়, সে কথা নিমাই জানে। তবে তারও যে গল্প করতে ভালো লাগে না সে কথাও নয়। নিমাই আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, মতি, একদম কথা শুনিস না তুই। কতবার করে বললাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কিছুতেই আমার কথা শুনলি না। নিমাই মনে মনে কথাটা বলার সঙ্গে সঙ্গে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত একবার বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের আলোতে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পথটা এক নিমেষে দেখতে পেল নিমাই। আর ঠিক তখনই মনে হলো পথের উল্টো দিক দিয়ে কে যেন হাঁটতে হাঁটতে এই দিকেই আসছে। নিমাই একটু অবাক হয়ে গিয়েছিল। এমন সময় কারো তো এই পথে আসার কথা নয়। তাহলে কি ওই পাড়ার কোনো লোক ওপারে গিয়েছিল কোনো কাজে? তাহলে সেও তার মতোই ফিরছে বাড়ির পথে। মনে মনে একটু ভালোই লাগলো নিমাইয়ের। তাহলে সে একা নয়। যা মেঘলা আকাশ তাতে এক্ষুনি বৃষ্টি আসবে। একটাই আশা ভরসা এই যে এই সময় তার মতো আরও একজন বাড়ির বাইরে আছে। সে সামনের দিকে এগিয়ে গেল খানিকটা, কিন্তু বেশ খানিকটা হেঁটে আসার পরেও কাউকেই দেখতে পেল না। দেখো কাণ্ড, বিদ্যুতের আলোতে যেন স্পষ্ট দেখলাম মনে হলো পথের মাঝামাঝিতে কেউ একটা দাঁড়িয়ে আছে। কিন্তু কই, মাঝামাঝি তো এসে পড়লাম, সে এখানে এলো না তো। তাহলে কি চোখে ভুল দেখলাম নাকি অন্য কিছু? নিমাই কিন্তু আরও খানিকটা এগিয়ে গেল, কিন্তু কাউকেই দেখতে পেল না। এমন অবাক কাণ্ড কিন্তু খুব কমই ঘটে। নিমাই কিন্তু বেশি ভাবল না। দ্রুত পায়ে মাঠের এক পাশ ধরে পথ চলতে লাগলো। সামনের দিকে দুপাশে ফাঁকা ধানের জমি, তার মাঝখান দিয়ে পথ খুব বেশি দূরের নয়। হেঁটে গেলে ওই মিনিট 10 মতো সময় লাগবে। কিন্তু নিমাই খেয়াল করল না সে যেন ক্রমাগত হেঁটেই চলেছে। পথ যেন আর ফুরোতেই যায় না। সেই সাথেই পরিবেশের সাথে তাল মিলিয়ে আকাশে মেঘ ডেকেই চলেছে। মাঝে মাঝে 2-1 ফোঁটা বৃষ্টি এসে গায়ে পড়ছে বলে নিমাইয়ের মনে হলো। এবারে নিমাই অধৈর্য হয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি ফিরবো ভাবছি, কিন্তু পথের যেন শেষ নেই। আর আর আশ্চর্য, এতক্ষণ হয়ে গেল লোকটাকেও তো দেখতে পেলাম না। তাছাড়া নিমাই কিন্তু ব্যাপারটা বুঝতে পারছিল না। তার অজান্তে আসলে কিছু যে একটা হয়ে চলেছে সেটা বোঝার মতো ক্ষমতা সেই মুহূর্তে নিমাই হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই সে তার ডান পাশে দেখতে পেল একটা কালো ছায়া মূর্তি। নিমাই চমকে উঠে বলল, আশ্চর্য তো, এ আবার মাটি থেকে ফুঁড়ে উঠলো নাকি? এই কে তুই? এইখানে এত রাতে তুই কি করছিস? কোন পাড়ার লোক তুই? ছায়ামূর্তি কিন্তু কোনো কথা বলল না। একভাবে যেন মাঠের এক পাশে দাঁড়িয়ে কিছু একটা দেখে চলেছে। নিমাই সেদিকে পাত্তা দিল না। তাড়াতাড়ি সামনের দিকে হাঁটতে হাঁটতে আরও খানিকটা এগিয়ে এসেছে। এমন সময় আবার আকাশে বিদ্যুৎ চমকাতে ডান দিকে মাঠের দিকে তাকিয়ে দেখতে পেল একটা ছায়ামূর্তি মতো কে যেন দাঁড়িয়ে আছে। এবার আরও একটা ব্যাপার দেখতে পেল সে। ছায়ামূর্তির গোটা শরীরে যেন সাদা কাপড় জড়িয়ে রাখা। নিমাইয়ের কেমন যেন মনে হলো একটু আগে যাকে মাঠের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিল তার গায়েও ঠিক এমনই একটা কাপড় জড়িয়ে রাখা ছিল। নিমাইয়ের পা থেকে মাথা পর্যন্ত একবার শির শির করে উঠল। কিছু একটা গন্ডগোল হচ্ছে সেটা সে বুঝতে পেরেছে। বিদ্যুতের আলোয় পথের দিকে তাকাতেই
আরও একটা ব্যাপার সে দেখতে পেয়েছে। পথ এখনো অনেক দূর পর্যন্ত রয়েছে, অথচ যতটা সে হেঁটে এসেছে তাতে পথ শেষ করে গ্রামে ঢুকে পড়ার কথা। নিমাই বুঝতে পারল এই মেঘলা বৃষ্টি রাতে এ পথের মাঝে সে নিশ্চয়ই কোনো অশরীরী কিছুর পাল্লায় পড়েছে। তাই যত দ্রুত সম্ভব বাড়ির দিকে পা চালাতে চালাতে মনকে সংযত করার চেষ্টা করল সে। কিন্তু তার আগেই পেছনের দিক থেকে শুনতে পেল একটা ডাক। কে যায় ওই পথ দিয়ে? নিমাই নাকি? সঙ্গে সঙ্গে নিমাই গলাটা চিনতে পারল। বড় অদ্ভুত আর খসখসে হলেও সেই গলার অধিকারী নিমাইয়ের বড্ড চেনা ছিল। তাই গলাটা চিনতে তার খুব একটা দেরি হলো না। কিন্তু সেটাই বা হয় কি করে? নিমাই কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, আমি নিমাই, কিন্তু তুই? চিনতে পারছিস না আমায়? চিনতে পারছিস না? আমার এই মাঠের কাছে একা থাকতে বড় কষ্ট হয় রে। আমার সঙ্গে আয় না নিমাই, দুজনে মিলে একসঙ্গে থাকবো। না হলে এমন রাতে একা একা মাঠের কাছে বসে থাকতে আর ভালো লাগে না। নিমাইয়ের ব্রহ্মতালুর কাজটা কেমন যেন করে উঠল। একটা ঠান্ডা স্রোত কোমরের কাছ থেকে আস্তে আস্তে যেন মেরুদণ্ড দিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করতে লাগলো। নিমাই যতটা সম্ভব নিজেকে আবার সংযত রাখার চেষ্টা করে পেছনের দিকে না ঘুরেই বলল, কিন্তু কিন্তু তুই তো আর বেঁচে নেই, তুই তো মরে গেছিস। আমায় ছেড়ে দে, দেখ আমি তো তোর কোনো ক্ষতি করিনি। ঠিক তখনই নিমাই তার ঘাড়ের কাছে আবার সেই কণ্ঠটা শুনতে পায়, যেন তার ঘাড়ের কাছে দাঁড়িয়ে কেউ বলছে, আমিও তো কারোর ক্ষতি করিনি রে নিমাই, তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? আমি তো তোকে ভয় দেখাতে চাইছি না, আমি শুধু চাইছি আমার সঙ্গে আয়। একা একা থাকতে বড্ড ভয়। নিমাই যত দ্রুত সম্ভব পা চালালো। আরও খানিকটা সামনে এগিয়ে গেছে, এমন সময় দেখতে পেল ডান দিকে অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। নিমাইয়ের মাথার ভেতরটা কেমন যেন করে উঠল। দুহাতে নিজের মাথার চুল চেপে ধরে চিৎকার করে বলল, আমায় ছেড়ে দে, কেন কেন আমার সঙ্গে এমন করছিস? আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। আমি আমি আর রাতের বেলা এই পথে আসবো না। সেখান থেকে একটা হাসির শব্দ ভেসে এলো, আর তার সঙ্গে আগের সেই চেনা অদ্ভুত গলায় কেউ বলে উঠল, নিমাই, আমার কথা শোন, শোন আমার কথা বলছি। নিমাই দুপা সামনের দিকে এগিয়ে গেছিল। আকাশে মেঘের গর্জনের সাথে সাথে দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছিল। এবারে বড় বড় বৃষ্টির ফোঁটা এসে পড়তে লাগলো নিমাইয়ের গায়ের উপর। নিমাই প্রাণপণে সামনের দিকে ছোটার চেষ্টা করলো, আর তার ঠিক আগেই নিমাইয়ের সামনে এসে দাঁড়ালো সেই ছায়ামূর্তি। তার গায়ের সাদা কাপড়টা একপাশে সরে গেল। ঠিক তখনই বিদ্যুৎ চমকে উঠল আকাশে। সেই বিদ্যুতের আলোতে নিমাই সামনের দিকে তাকিয়ে যা দেখতে পেল, তাতে তার মাথার চুল যেন সজারুর কাঁটার মতো খাড়া হয়ে গেল। তার সামনে সাদা কাপড় জড়িয়ে থাকা জিনিসটা আর অন্য কিছু নয়, একটা আস্ত নরকঙ্কাল। কঙ্কালটা তার সাদা সাদা হাতগুলো এখন নিমাইয়ের দিকে বাড়িয়ে দিয়েছে। কঙ্কালটা কথা বললে খটখট করে শব্দ হচ্ছে মুখের ভেতরে, কিন্তু সেভাবেই তার মুখ থেকে কথা বেরিয়ে আসছে, আমায় ছেড়ে চলে যাচ্ছিস, সবাই আমায় ছেড়ে চলে যাচ্ছিস। নিমাই আর সহ্য করতে পারল না, মাটির ওপর হুমড়ি খেয়ে পড়ে গেল। আর তারপরেই প্রবল জোরে বৃষ্টি নেমে এসে ভিজিয়ে দিতে লাগলো নিমাইয়ের নিষ্প্রাণ শরীরটাকে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প রঘুনাথপুরের অশরীরী।
আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প রঘুনাথপুরের অশরীরী। মাঝে মাঝে অকারণেই এমনটা হয়ে থাকে। অশরীরী আত্মারা আসলে মাঝে মাঝে নিজেদের একাকী অনুভব করে। তখন তারা আরেকজনকে খুঁজে বেড়ায়। যদি কোনোভাবে তার মৃত্যু যেখানে হয়েছে সেখানে যদি আরও একজনকে মারা যায়, তাহলে সে তার সঙ্গেই থাকবে, সেটা তারা জানে। আসলে মানুষ যেমন সমাজবদ্ধ জীব, তেমনই মৃত্যুর পরেও অশরীরী আত্মার মনেও সেই ব্যাপারটাই কাজ করে। সে কখনোই একা থাকতে চায় না। যে আত্মা মুক্তি পেয়ে গেছে তার কথা আলাদা। মানে আপনি বলতে চাইছেন অশরীরী আত্মারাও মানুষের মতো দল গঠন করার চেষ্টা করে? মানুষ করে নিজের ইচ্ছেতে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কিংবা অন্য কোনো প্রয়োজনে। তবে অশরীরী আত্মাদের কাছে আসলে সেরকম কোনো কারণ থাকে না। তারা এমন কাজ করে তার পেছনে অন্য কোনো কারণ থাকে। এই সমস্ত তোমরা অতি সহজে বুঝবে না হে। তবে এ কথা বলতে পারি, সব অশরীরী আত্মা কিন্তু সমান হয় না। সে তো আপনি আগেও বলেছেন, কিন্তু এমন কোনো অশরীরীর দেখা আপনি পেয়েছিলেন যে এমনটা করতো? মানে মানুষের মতো সে আরও কাউকে মেরে নিজের দল ভারী করার চেষ্টা করত? তারানাথ সামান্য হাসল, তারপর আঙুলের ফাঁকে ধরে থাকা সিগারেটে লম্বা টান দিয়ে সেটা বাইরে বৃষ্টির জলের মধ্যে ফেলে দিয়ে বলল, আমার জীবনে আমি এমন দৃশ্য অনেকবারই দেখেছি, শুধু একবার দুবার নয় হে। এতবার যে আমি তা ঠিক মনে করে তোমাদের বলতেও পারবো না। বিশেষ করে যত সাধনা এগিয়েছে তত বেশি দিন আমার ভবঘুরে সাধকের জীবন কেটেছে, তত বেশি যেন এই সমস্ত আমি দেখতে পেয়েছি। তবে একবারের কথা অকারণে মনে থেকে গেছে। কেন মনে থেকে গেছে সে কথা তোমাদের এখন বলবো না। তোমরা হয়তো সমস্ত কথাটা শুনলে নিজেরাই বুঝতে পারবে। তারানাথ যে একটা গল্প বলার জন্য তৈরি হচ্ছে সে কথা আমরা ভালোভাবেই বুঝতে পারছি না। মাঝে মাঝে কিশোরী তারানাথকে উস্কে দেয়, এ কথা ও কথা বলে তার মেজাজও খারাপ করে দেয়। সে কিছু একটা বলার জন্য মুখ খুলতেই যাচ্ছিল, তবে আমি তার আগেই তাকে বারণ করলাম। কিছুক্ষণ চুপ করে বাইরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো তারানাথ, যে গ্রামের কথা বলছি সে গ্রামের নাম আসলে কি তা আমার ভালোভাবে এখন মনে পড়ে না। তখনও যে ভালোভাবে মনে ছিল সে কথাও বলতে পারি না। মনে করো সে গ্রামের নাম অজয়নগর। সেই অজয়নগর গ্রামে গিয়ে আমি পৌঁছেছিলাম বড়ই অদ্ভুতভাবে। পাশের এক গ্রামে ছিলাম, সেখান থেকেই একদিন এক গরুর গাড়িতে করেই ফিরছি। গরুর গাড়ির গাড়োয়ানের সঙ্গে আমার সামান্য সাক্ষাৎ হয়েছিল। সে যখন দেখলো আমি পাশের গ্রামে যাব, তখন সে আমায় গাড়িতে তুলে নিল। তার সঙ্গে এ কথা ও কথা বলতে বলতে পাশের গ্রাম পর্যন্ত এসে পড়েছি। সেই গ্রামে সে একজনের বাড়িতে যাবে, সেখানে ধান নিয়ে আবার পাশের গ্রামে যাবে। তা আমি চাইলে এখানে একটু ঘুরে নিতেই পারি। তারপর সে ধান নিয়ে আবার যখন এই গ্রামে আসবে তখন আমায় নিয়ে পাশের গ্রামে পৌঁছে দেবে। কিন্তু আসলেই তেমন আর হলো না। সেখানে আমায় নামিয়ে দিয়ে ধান আনতে যাওয়ার পরে আমি এদিক ওদিক ঘুরে দেখছিলাম। গ্রামটা বড়ই অদ্ভুত। গ্রামের নাম একটাই, অথচ এই গ্রামের মধ্যে বিস্তার ফারাক রয়েছে। শুনেছিলাম দুটো গ্রাম আগে আলাদা ছিল, পরে এক হয়ে যায়। আসলে সেই গ্রামও খুব বড় নয়, হাতে গোনা 20-25 ঘর। আবার অন্যদিকে 20-25 ঘর নিয়ে আরেক বসতি। মাঝ দিয়ে একটা লম্বা মাটির পথ চলে গেছে। সে পথে হেঁটে যেতে প্রায় মিনিট 10 লাগবে। দুপাশে ধানের জমি, আর এই পথের দুদিকে 20-25 ঘর বসতি, অর্থাৎ সব মিলিয়ে 50টা ঘর বসতি নিয়ে এই অজয়নগর।
আমি নেমেছিলাম বাম দিকে যে পাড়াতে আমি নেমেছি সেখান থেকে আরেকটু এগিয়ে গেলেই একটা ছোট দিঘি মতো পড়ে। তার কাছে খানিকটা ফাঁকা জায়গাও রয়েছে। সেখানে বেশ কিছু বড় বড় গাছও আছে। জায়গাটা বেশ সুন্দর। নিচে ঘাসের জমি ও উপরে কয়েকটা বড় বড় গাছ আছে। তার সাথে এদিকে ওদিকে কিছুক্ষণ ঘুরে বেরিয়ে তারপর কি মনে হতেই গ্রামের সেই পথ ধরে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দুপাশের ধানের জমিতে ধান ফলে সোনালি রং ছড়াচ্ছে। সূর্যের আলো তার গায়ে এসে পড়ছে। সে বড় ভালো দৃশ্য। এমন দৃশ্য খুব সহজে চোখে পড়ে না। ধানের জমি দেখতে পাই, কিন্তু এখানে ধান ফলে আছে, শুধু তোলার অপেক্ষা। জমিতে চাষির দল এখানে ওখানে বোধ হয় ধান তোলার কাজই করে চলেছে। সেই পথে হাঁটতে হাঁটতে পথের উল্টো দিকের গ্রামের বাকি অংশে এসে পড়লাম। আর ঠিক সেখানেই আমার দেখা হলো কার্তিকের সঙ্গে। আরে ঠাকুরমশাই, এই পথে একা একা হাঁটা ভালো নয়। আপনি কোথা থেকে এসেছেন? সে আমায় দেখে বেশ অবাকই হয়েছিল। আমি হাঁটতে হাঁটতে পাশের গ্রামের অংশে গিয়ে পড়েছিলাম। তার চোখে একটা অদ্ভুত ভয় দেখা গেল বেশ কিছুক্ষণ। আমি বললাম, এ পথে একা একা হাঁটা ভালো নয় কেন? দিনের বেলাতেও কি এ পথে একা হাঁটা যাবে না? ব্যাপারটা কি বলতো? আরে আগে তো আমরা হাঁটতাম, তাতে তো কোনো আপত্তি ছিল না। এই পথেই তো গ্রামের ওপাশে যাই আমরা। এই যে ওপাশে যে কয়েক ঘর দেখতে পেলেন, আর এপাশের কয়েক ঘর, সব মিলিয়ে একটাই গ্রাম। এই গ্রাম আগে আলাদা ছিল, পরে এক হয়েছে। সে অনেক ব্যাপার, কিন্তু এই পথটা ভালো নেই আর। আমি পিছনের দিকে তাকালাম। সূর্যের আলোয় গোটা পথ পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। দুপাশে ঢালু হয়ে নিচু হওয়া ধানের জমি। তাছাড়া বহু দূরের দিকে ভালো করে তাকালে যেখানে আমায় ওই গরুর গাড়ি নামিয়ে দিয়েছিল সেই জায়গাটাও চোখে পড়ে। কার্তিক আমার মনের কথা বুঝতে পেরেই বলল, ঠাকুরমশাই, আমি বুঝতে পারছি আমার কথা আপনি বিশ্বাস করছেন না। এই পথ ওভাবে দেখে কিছুই বুঝতে পারবেন না। এই পথেই তো দুদিন আগে আমাদের গ্রামের নিমাই পড়েছিল। শরীরের কোথাও কোনো আঘাত নেই, অথচ সে মরে পড়ে রয়েছে। তার দুটো চোখ যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। সে রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, জলে আর কাদায় সে মাখামাখি অবস্থা। কার্তিকের চোখ দুটো কেমন যেন বড় হয়ে গেল। ও, মনে পড়েছে। প্রথমেই কার্তিক আমায় তার নাম বলেছিল, সে কথা বলতেই ভুলে গিয়েছি। যাই হোক, কার্তিকের কথায় আমি কিন্তু এবার একটু অবাকই হলাম। আর সে যে মিথ্যে বলছে তা একদমই মনে হলো না। সে হাত জোর করে আমার সামনে তখনও দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম, আচ্ছা, এবার আমার কথাটা শোনো তো। তুমি এসব কি বলছো? হ্যাঁ, তোমার তো কোনো কথাই আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোমাদের ওই গ্রামের আশেপাশে থাকার মতো কি কোনো জায়গা আছে? মানে ধরো কোনো মন্দির কিংবা গাছতলায় থাকার মতো জায়গা হলেই হবে। আমি গিয়ে সেখানেই থাকতে পারবো। কি যে বলেন ঠাকুরমশাই, আপনি দূর থেকে এসেছেন দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আপনি ক্লান্ত। আপনাকে গাছতলায় থাকতে দেবো কেন? ঠাকুরমশাই, আপনি আসুন আমার সঙ্গে। আমার বাড়িতে আপনাকে নিয়ে গিয়ে তুলতে পারবো না। আমার বাড়িতে আপনি থাকতে পারবেন না। আমার সঙ্গে আসুন, রাঘব ঘোষালের বাড়িতে আপনাকে নিয়ে যাই। পথে হাঁটতে হাঁটতে সে গ্রামের ব্যাপারে আরো কিছু কথা বলল। আর এই পথের ব্যাপারে বড় অদ্ভুত কথাই বলল। তার কোনো কথাই আমার সত্যি বলতে বিশ্বাস হচ্ছিল না। কারণ দিনের বেলায় এমন পথে বিপদ থাকতে পারে না। সে এমনি ভয় পেয়েছে। দিনের বেলাতেও সেই পথে একা পথ হাঁটতেও সে চায় না। তাই হয়তো এমন বলছে। এটাই ভাবার চেষ্টা করলাম। তবে রাঘব ঘোষালের বাড়িতে সে আমায় কেন নিয়ে গেল তার মানেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। তার বাড়িতে একটা আলাদা ঘর রয়েছে। সেই ঘরে সে আমায় থাকতে দিল। রাঘব ঘোষালকে সেই গরুর গাড়ির কথা বলতে সে একজন লোক পাঠিয়ে দিল। যেখানে আমি নেমেছিলাম সেখানে গরুর গাড়ির লোকটাকে চলে যেতে বলার জন্য। তার পরিবার বেশ অর্থবান, তা বোঝাই যায়। পাশাপাশি 3টে ঘর। আমার জন্য পেছনের দিকে একটা ঘর বরাদ্দ হয়েছিল। তাছাড়া গোয়াল ঘরে গরুও রয়েছে, গোলা ভরা ধান। তার বউ কিন্তু কেমন যেন আমায় একটু অদ্ভুতভাবেই দেখলো।
কাছে এসে প্রণাম করলো বটে, তবে মনে হলো মনে মনে ঠিক সন্তুষ্ট হতে পারলো না। তার মধ্যে একটা ছেলেকেও আমি দেখলাম, তবে তারা আমার কাছে খুব বেশি এলো না। আমি রাঘবের সাথেই রইলাম। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে রাঘব আমার ঘরে এলো। কার্তিকও তখন এসেছিল, বোধহয় রাঘবই তাকে ডেকে এনেছিল। আমার ঘরে বসে রাঘব বলল, ঠাকুরমশাই, কার্তিক আপনাকে যে সমস্ত কথা বলেছে তা কিন্তু মিথ্যে নয়, আর দিনের বেলা কোনো বিপদ থাকতে পারে না, কিন্তু সাবধানের তো মার নেই, যদি কিছু হয়ে যায়। আসলে হয়েছেটা কি? ওই পথে এমন কি আছে যার জন্য তোমরা এত ভয় পাচ্ছ? ওই পথে কয়েকদিন আগে আমাদের গ্রামের নিমাই মরেছে। ঝড় বৃষ্টির রাতে তাকে ওই পথে মরে পড়ে থাকতে দেখা গিয়েছিল। রাতের বেলা কেউ দেখতে পায়নি, দিনের বেলা প্রথম আমাদের গ্রামের একজন দেখেছিল ব্যাপারটা। তারপরে সবাই খবরটা পায়। আসলে গ্রামের একপাশে নিমাই একজনের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে আসার পথেই এই ব্যাপারটা ঘটে গেছে। রাঘবের কথা শুনে বুঝতে পারলাম আমায় কার্তিক মিথ্যে কথা বলেনি। ব্যাপারটা বড়ই অদ্ভুত। পথের মাঝে সে মারা গেছে, অথচ তার শরীরে আঘাতের চিহ্ন মাত্র নেই। গ্রামেরই এক কবিরাজ জানিয়েছে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছে। তার মানে এমন কিছু সে ওই পথে দেখেছিল যাতে সে ভয় পেয়েছে। কিন্তু এর আগে কখনো ওখানে এমন কোনো ব্যাপার ঘটেছে? মানে ওই পথে এর আগে কেউ কি কখনো ভয় পেয়েছে কিংবা মারা গেছে? না ঠাকুরমশাই, মারা যাওয়া তো দূরের কথা, কেউ ওই পথে আজ পর্যন্ত কখনো কিছু দেখেনি। হঠাৎ করে নিমাইয়ের যে এমন কি করে হলো সেটাই তো আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় এই সমস্ত কিছু হয়েছে ওই যেবার আমাদের ধানের জমিতে বাজ পড়লো, সমস্ত কিছু পুড়ে গেল, তারপর সে একজন চাষিকে তারপর থেকে খুঁজে পাওয়া গেল না, মনে আছে? তারপর থেকে কিন্তু এসব শুরু হয়েছে। তুই কি ওপার আর গোবিন্দের কথা বলছিস? কিন্তু গোবিন্দ তো অন্য কোথাও গিয়ে থাকতে পারে, সে ওই মাঠে সেদিন থাকবে এমন কথা কে বলল? এই গোবিন্দটাকে? ঠাকুরমশাই, আমাদের ওই ধানের জমিতে এই পাশটায় একবার একটা বাজ পড়েছিল মাসখানেক আগে। অনেকে বলে গোবিন্দ তখন মাঠে ছিল, আবার অনেকে বলে গোবিন্দ মাঠে ছিল না, কিন্তু গোটা মাঠে কোথাও কোনো মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। ও পাশে জঙ্গল আছে, সেই জঙ্গলে ঢুকে খোঁজার কথাও কেউ বলেনি। জঙ্গল যেমন গভীর তেমন ওখানে সাপও থাকে। তাছাড়া আমাদের তো মনে হয় গোবিন্দ সেদিন মাঠে ছিলই না। তোমাদের এই পথের অদ্ভুত ব্যাপারটা কি সবসময় ঘটে, নাকি শুধুমাত্র এই নিমাই ওখানে মারা গেছে বলেই মনে হচ্ছে? এর আগেও দু একজন রাতের বেলা ফেরার সময় কিছু দেখেছে। ঠিকঠাকভাবে কেউ কিছু বলতে না পারলেও অনেকেই ভয় পেয়েছে, তবে নিমাই প্রথম মারা গেছে। ওদের কথা শুনে বুঝতে পারলাম এই গ্রামে কিছু একটা জট পাকিয়েছে। সেই জট ওরা কিছুতেই খুলে উঠতে পারছে না, আর সেই কারণেই তারা আরো বেশি ভয় পেয়েছে। সেদিন সন্ধ্যের দিকে রাঘবের সঙ্গে ঘর থেকে বেরিয়ে আশেপাশে ঘুরে বেড়ালাম। লম্বা সেই মাটির পথের একদম শেষের দিকে রাঘবের সঙ্গে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই রাঘব বলল, সত্যি বলতে ঠাকুরমশাই, আমার কিন্তু এসব বিশ্বাস হয় না। আমার মনে হয় এর পিছনে অন্য কিছু আছে। এ ব্যাপারে নিমাইয়ের মৃত্যু হয়তো জলকাদায় কোনোভাবে কোনো কিছুতে ভয় পেয়ে হয়েছে, তবে তার মানে এই নয় যে এই পথে কোনো অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। আপনি এই কথা এত নিশ্চিতভাবে বলছেন কি করে? আপনি কি ভূত প্রেতে বিশ্বাস করেন না? কারণ এর আগেও আমি রাতের বেলা কয়েকবার ওই পথে বাড়ি ফিরেছি এবং ওপাশের পাড়াতেও গিয়েছি, তখন তো কোনো কিছু দেখতে পাইনি, কিছু বুঝতেও পারিনি। তাহলে তার মানে আপনি বলতে চাইছেন কোনোভাবে ওই অশরীরী আত্মা বা যাই হোক তার সঙ্গে নিমাইয়ের কোনো না কোনো শত্রুতা হয়েছিল, আর সেই কারণেই সে এই কাজ করেছে। তাছাড়া তো কোনো কিছু মাথায় আসছে না। আমার তো মনে হয় এমন কিছুই হয়েছে। সেদিন রাতের বেলা রাঘবের সঙ্গে খাওয়া দাওয়া সেরে রাঘব ঘুমোতে চলে গেল। আমার কিন্তু ঘুম আসছিল না। মনের মধ্যে বারবার ঘুরে ফিরে বেড়াচ্ছিল রাঘব আর কার্তিকের বলা কথাগুলো। গ্রামের ওই একটাই পথ গ্রামের মানুষের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। এমন কি বা আছে ওখানে? সত্যি কি ওই গোবিন্দ ওই পথের আশেপাশে কোথাও মারা গেছে, আর তারপর তার অতৃপ্ত আত্মা ওই পথেই অপেক্ষা করে? কিন্তু এর আগে অনেকেই তো তাকে দেখেছে কিংবা ভয়ও পেয়েছে, তাহলে তারা কেন মারা গেল না?
মনের মধ্যে অনেক প্রশ্নই চলছিল। তাই বিছানায় শুয়ে পড়ার পরে যখন দেখলাম কিছুতেই ঘুম আসছে না, তখন আর দেরি করলাম না, উঠে পড়লাম। বাইরে বেরোতেই বুঝতে পারলাম অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মধ্যেই হাঁটতে হাঁটতে গ্রামের পথ ধরে এগিয়ে গেলাম সেই পথটার দিকে, যেখান থেকে সোজা বহুদূর পর্যন্ত এগিয়ে গেছে অন্ধকারে ঢাকা একটা পথ। একই তো অন্ধকার, তার ওপর আকাশে কালো মেঘ, তার সঙ্গে আবার বৃষ্টি। মেঘের গুড়গুড় শব্দ হলেও বিদ্যুৎ চমকায়নি একবার, যেন মনে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার। একবার মনে হলো সঙ্গে করে আলো আনা প্রয়োজন ছিল। তারপরেই বুঝতে পারলাম এই বৃষ্টির মধ্যে আলো হাতে এখানে আসা কখনোই সম্ভব হতো না। ক্রমে ক্রমে বৃষ্টির বেগ বাড়ল। কি মনে হতেই আমি সেই পথের উপরই পা রাখলাম। আর প্রথমবার পা রাখার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন মনে হলো এই পথের মাটিতে আমি পা রাখিনি, কোনো একটা জলের দিঘিতে পা রেখেছি। আমি পা রাখার সঙ্গে সঙ্গে গোটা দিঘির জলটা একবার কেঁপে উঠেছে। আর তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা মনে পড়ে গেল। আর দুপুরে যখন ওই গাছের তলা থেকে কি মনে হতে উঠে এসে এই পথের উপরে পা রেখেছিলাম, তখনও যেন কেমন একটা মনে হয়েছিল। মনে মনেই বললাম, রাঘব আর কার্তিক মিথ্যে কথা বলেন। অন্য কিছু থাকুক আর না থাকুক, এই পথের সঙ্গে অশরীরীর আত্মা কিংবা কোনো এক অপশক্তির যোগাযোগ রয়েছে। দু পা মাত্র সামনের দিকে হেঁটে গিয়েছি, এমন সময় কানের কাছ থেকে ঠান্ডা বাতাস বয়ে গেল। আর তার সঙ্গে কেউ যেন চাপা গলায় বলে উঠল, খবরদার, রাতের বেলা এই পথে যাবি না, একদম সামনে এগোবি না। কথাটা যেমন হাওয়ার সঙ্গে ভেসে এসেছিল, তেমন হাওয়ার সঙ্গে যেন দূরে চলে গেল। মনে হলো কেউ একজন হাওয়ায় ভাসতে ভাসতে সামনের দিকে এগিয়ে গেছে। মনের মধ্যে সমস্ত সাহসটুকু জড়ো করে মধুসুন্দরী দেবীর নাম নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। সে এক অদ্ভুত ব্যাপার, তা তোমাদের বলে বোঝাতে পারবো না হে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে মেঘ ডাকছে। বৃষ্টি কিন্তু আগের মতোই হয়ে চলেছে। আমার মাথার ভিজে চুল দিয়ে টক টক করে জল পড়ছে নিচে। কিন্তু কি একটা আকর্ষণে যেন আমি এই পথে সামনের দিকেই হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। শো শো করে কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই সামনের ওই অন্ধকার পুড়ে কেউ একটা আমার সামনে এসে দাঁড়াবে। সে যে অতি সাধারণ কোনো মানুষ হবে না তা বলে দিতে আর হয় না। নিশ্চয়ই কোনো অশরীরী আত্মা কিংবা এমন কোনো একটা দৃশ্য আমি দেখতে পাবো, যা আমার পক্ষে খুব একটা বিপদের না হলেও যে কোনো সাধারণ মানুষের পক্ষে ভয়ের। সঙ্গে সঙ্গে মনে পড়ল নিমাই মারা গিয়েছিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তাহলে কি হঠাৎ করে এমন কোনো একটা দৃশ্য দেখেই তার এমন অবস্থা হয়েছিল? যত সামনের দিকে এগোচ্ছি ততই যেন মনে হচ্ছে কেউ আমার উপর লক্ষ্য রেখেছে। অন্ধকারের ভেতর থেকে যেন লাল উজ্জ্বল দুটো চোখ আমার দিকে তাকিয়ে দেখে চলেছে। আবারও কানের কাছে কেউ ফিসফিসে গলায় বলল, খবরদার, খবরদার, এই পথে এগোবি না। আমি এবার চুপ করে আর থাকলাম না, গলা তুলে বললাম, কে তুমি? রাতের অন্ধকারে কেন তুমি এই পথ দখল করেছো? গ্রামের মানুষদের ভয় দেখাচ্ছই বা কেন? সঙ্গে সঙ্গে একটা হাসির শব্দ উঠল। আর সেই হাসির শব্দের সঙ্গে সঙ্গে খটখটে একটা শব্দ চারপাশ যেন ভরে উঠল, যেন হাসছে। আর কঙ্কালের হাত পা কিংবা অন্য কোনো অংশের ঠোকাঠুকিতে একটা শব্দ হচ্ছে। আমি যেখানেই থাকি, আধার না নামলে যে আমি বাইরে আসতে পারি না। আমার উপর দিয়েই রাস্তার অবস্থান। এই রাস্তা দিয়ে আমি কাউকে ফিরতে দেব না। কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, চেষ্টা করেও দেখতে পারো। ভয় দেখিয়ে আমাকে কোনো লাভ হবে না। তখনই আমার ঘাড়ের কাছে একটা ঠান্ডা হাত এসে পড়ল। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এখানে এমন কিছু একটা দেখবো বলে আন্দাজ করিনি।
তাই দেহ বন্ধনও করা হয়নি, কিন্তু ঘাবড়ালাম না। ঘাড়ের কাছে সেই ঠান্ডা কঙ্কালের হাড়ের মতো হাত এসে পড়েছিল। যেমন ঠান্ডা তেমনই শক্ত খটখটে সেটা, যেন আমার ঘাড়ের কাজটা ঠান্ডায় অবশ করে দিয়ে আস্তে আস্তে এগোতে লাগলো সামনের দিকে। আমি চট করে পেছনের দিকে ঘুরে তাকালাম। তার সঙ্গে সঙ্গে সেই হাতটা অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল, আর আশেপাশে যেন কারো ছুটে যাওয়ার শব্দ শুনতে পেলাম। মনে আছে যে তখনও বৃষ্টি হয়ে চলেছে। আগের মতো না হলেও বৃষ্টি কিন্তু পড়ছিলই। পথের মাঝে সামান্য জল থাকার সম্ভাবনা আছে। সামান্য জলে একটা ছপা ছপা শব্দ হয়ে যেন আমার সামনে থেকে পেছনে ডান দিক থেকে বা বাঁ দিকে চলে যাচ্ছে কেউ। আমি কিন্তু সামনের দিকে এগোতে লাগলাম। আবার সে আমায় আটকাবার চেষ্টা করলো। এক সময় মনে হলো সামনের অন্ধকারের ভেতর কি যেন একটা নড়াচড়া করছে। এইভাবে অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন কিছুই করতে পারলো না, তখন শুনতে পেলাম খনা গলায় কেউ যেন বলছে, কে তুই? এখানে এসেছিস? আমি তারানাথ। আমি এখানে এসেছি এই গ্রামকে বিপদ থেকে রক্ষা করতে। তুমি কে? কি চাই তোমার এখানে? সে হয়তো আমায় কিছু বলতো, কিন্তু তার আগেই একটা অদ্ভুত হাসির শব্দ শোনা গেল, আর তার সঙ্গে সঙ্গে যেন আমার মাথার উপর দিয়ে একটা ঠান্ডা হাওয়া পেছনের দিকে চলে গেল। মুহূর্তের মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার আমি বুঝতে পারলাম। সে আমায় ছেড়ে পেছনের দিকে গিয়েছে, অর্থাৎ কেউ একজন এই সময় পথেই পা রেখেছে। সঙ্গে সঙ্গে পেছনের দিকে ঘুরে গলা তুলে বললাম, কে আছে ওখানে? খবরদার, খবরদার, এই পথে আর পা দিও না। বাতাসে একটা হাসির শব্দের সঙ্গে সঙ্গে যেন কেউ বলল, অনেক দেরি হয়ে গেছে, তোকে কিছু করতে পারবো না। তো কি হয়েছে? যে এসেছে তাকে তো মারতে পারবো। আমি পেছনের দিকে ছোটার চেষ্টা করলাম, কিন্তু বৃষ্টিতে চারপাশটা কেমন যেন পিছল হয়ে রয়েছে। তার মধ্যে এইভাবে ছুটে যাওয়া যায় না। যত দ্রুত সম্ভব পেছনের দিকে এগোতে এগোতেই একটা চিৎকার শুনতে পেলাম। কেউ চিৎকার করে উঠল, আর চিৎকার করার সঙ্গে সঙ্গে গলাটা আমি কেমন যেন চিনতে পারলাম। এই গলাটা আমি চিনি, এর আগেও আমি শুনেছি। সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে বললাম, কে? কে ওখানে? কার্তিক নাকি? আমার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই বাতাসে সেই অদ্ভুত ফ্যাসফ্যাসে গলায় হাসির শব্দ শুনতে পেলাম। কেউ যেন বলছে, আবার একটা নতুন শিকার ধরতে পেরেছি। আমি প্রাণপণে ছুটছিলাম। বুঝতে পারছিলাম কার্তিক কোনোভাবে এই পথে এসে পড়েছে, আর তারপরে ওই অশরীরী রাস্তা তার ওপর ঝাঁপিয়ে পড়েছে। তাড়াতাড়ি ছুটে সামনের দিকে এগিয়ে যেতে অন্ধকারের মধ্যে কিছু যেন একটা হোঁচটকে মাটির উপর মুখ থুবড়ে পড়তে গিয়েও সামলে নিলাম। বুঝতে পারলাম জল কাদার মধ্যে যেন কেউ প্রাণপণে গোঙাচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে তার গায়ে কোনো রকমে হাত রেখে বললাম, কার্তিক, কার্তিক, তুমি এখানে? একটা গোঙানির সঙ্গে সঙ্গে উত্তর এলো, ঠাকুরমশাই, আপনি বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এদিকে এলেন। আমার বাড়ির একদম শেষের দিকে জানলা দিয়ে আপনাকে দেখতে পেয়ে আমি হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে এসেছিলাম। অনেকক্ষণ ধরে ভয় এই পথে পা ধরে রাখতে পারিনি, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তারপর কি মনে হতে এই পথে এসে আমি বিপদে পড়লাম। আরে তুমি কেন আমার পিছু পিছু এই পথে আসতে গেলে? তোমার কি হয়েছে বলো তো? তুমি এত বিপদ মাথায় করে এখানে এলেই বা কেন? তোমার কি হয়েছে? কার্তিক আমার হাত ধরে কোনো রকমে উঠে দাঁড়িয়েছিল। তাকে নিয়ে অতি কষ্টে আমি সেই পথ থেকে সামনের দিকে আসছি, আর পিছন থেকে সেই অদ্ভুত গলায় চিৎকার শোনা যাচ্ছে, আজকের মতো তোরা বেঁচে গেলি, কিন্তু আমি এক এক করে সবাইকে মারবো। এই গ্রামে যাদের রাতের বেলায় এই পথে পাবো, তাদের সবাইকে ঘাড় মোটকে মারবো। আমি কার্তিককে নিয়ে কোনো রকমে পথের বাইরে এসে পড়তেই বৃষ্টিটাও একটু ধরে এলো। তাড়াতাড়ি সেই পর্যন্ত গেলাম। বাড়িতে সে একাই থাকে,
তার ছোট্ট একটা ঘর। তার অবস্থা যে খুব একটা ভালো নয় তা বোঝাই যায়। কার্তিককে ঘরে ঢুকিয়ে হ্যারিকেনের আলোয় তাকে ভালো করে পরীক্ষা করলাম, কিন্তু কোনো আঘাত কিংবা ক্ষতস্থান দেখতে পেলাম না। কার্তিক জল খেয়ে একটু ধাতস্থ হয়েছিল। এবার সে বলল, না ঠাকুরমশাই, তেমন কিছু হয়নি। আসলে আপনার খোঁজ করতে গিয়ে ওই পথের কাছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর কি মনে হতে দুপা সামনের দিকে এগিয়ে গেছি, এমন সময় মনে হলো আমার দিকে যেন একটা ঝড় আসছে। ঝড় আসার শব্দ শুনতে পেলাম। আমার সামনে এসে দাঁড়িয়েছে একটা আস্ত নরকঙ্কাল। সেই নরকঙ্কালের দুটো হাত আমার দিকে এগিয়ে আসছে। ভয়ঙ্করভাবে সে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো টকটকে লাল। একটা খটখট শব্দ তুলে সে আমার দিকে জলকাদার মধ্যে এগোচ্ছে। পেছনের দিকে ছুটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লাম মাটির ওপর। আর তারপর সে নরকঙ্কাল এগিয়ে এলো আমার দিকে। আমি প্রাণপণে উঠে পালাতে গেলাম, কিন্তু তার আগেই তার একটা হাত এসে চেপে ধরলো আমার পা। বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি পালাবার চেষ্টা করেছিলাম। ভয় আতঙ্কে আমার গোটা শরীর কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল ওই নরকঙ্কালের একটা হাত যদি আমার গলা চেপে ধরে তাহলে আমি আর এখান থেকে পালাতে পারবো না। বারবার আপনার কথা মনে পড়ছিল। আপনি কোথায়, চিৎকার যে করবো গলা থেকে শব্দ বেরোচ্ছিল না। আর তারপর আপনার গলা শুনতে পেয়ে ধরে প্রাণ এলো। যেন হাতের ওপর হাতের চাপটা কমতে শুরু করেছে। সেই নরকঙ্কাল কোথায় যেন মিলিয়ে গেল। আমি মাটির ওপর মুখ থুবড়ে পড়ে রইলাম। উঠে দাঁড়াবার মতো শক্তি পাচ্ছিলাম না। গোটা শরীর ভয়ে তখনও কাঁপছে থরথর করে। ঠাকুরমশাই, আপনি না এলে ওই কঙ্কাল আমায় মেরেই ফেলতো। কিন্তু সেখানে কি করে এলো বলুন তো? এতদিন তো আমাদের গ্রামে এমন কিছু হয়নি। আমারও সেটাই প্রশ্ন। এতদিন তোমাদের গ্রামে যখন এত কিছু হয়নি, তাহলে হঠাৎ করে এসব শুরু হলোই বা কেন? যে এখানে আছে সে এক অতৃপ্ত আত্মা, তা আমি বুঝতে পেরেছি। কোনো কারণে অপঘাতে সে মারা পড়েছে, আর তার আত্মাই আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। তোমাদের গ্রামের সবার উপরই তার নজর রয়েছে। রাতের বেলা সে ওখানে যাকে পাবে তাকেই মারবে, কিন্তু এইভাবে তো বিপদের মধ্যে তোমাদের ফেলে রাখা যায় না। এর তো কোনো বিধান করতেই হবে। কার্তিক নিজের পোশাক বদলে নিল। তারপরে দুজনে মিলে হাঁটতে হাঁটতে রাঘব ঘোষালের বাড়িতে গিয়ে পৌঁছালাম। দেখি রাঘব তখনও ঘুমোচ্ছে। কার্তিক এসে বলল, রাঘব ঘোষালের ঘুম বেশ গভীর। ভূমিকম্প হলেও তার ঘুম ভাঙবে না। সকালের আগে তার সঙ্গে কথা বলতে পারবেন না ঠাকুরমশাই। বাকি রাতটা কি ঘুমিয়ে নেবেন? ঘুমানোর ইচ্ছে ছিল না, তবে বৃষ্টির জলে ভিজে আর এতটা হাঁটা চলা করে শরীর কেমন যেন ক্লান্তই হয়ে পড়েছিল। তাই কার্তিককে বাড়ি পাঠিয়ে দিয়ে একটু ঘুমোতেই গেলাম। অনেক রাতের দিকে ঘুমিয়েছিলাম, তাই ঘুম ভাঙলো বেশ সকালের দিকেই। পরদিন আমার আগেই রাঘবের ঘুম ভেঙে গিয়েছিল। কার্তিকও এসে পড়েছিল। আমি ঘুম থেকে উঠলে রাঘব আমার কাছে এসে বলল, ঠাকুরমশাই, এটা কিন্তু একদম ঠিক নয়। আপনি রাতের বেলা ওখানে যাবেন সে কথা আমায় একবারও জানালেন না। তোমায় নিশ্চয়ই এসব কথা কার্তিকই বলেছে। তা কার্তিক যে সেখানে গিয়েছে সে কথা কি সে তোমাকে জানিয়েছিল? আমি তো গ্রামের পথে ঘুরতে ঘুরতে কি মনে হতেই সেখানে চলে গিয়েছিলাম। তাছাড়া আমার ক্ষতি এত সহজে হবে না সেটাও আমি জানতাম। কার্তিক আমায় সব বলেছে। আপনার ক্ষতি তো ওই বিদেহী করতে পারছে না, তাহলে আপনি কোনোভাবে তাকে এখান থেকে তাড়ান না ঠাকুরমশাই। পারবেন না মানে? আচ্ছা, আপনি একটা কথা বলুন। গ্রামের লোকেরা তো বড় বিপদে আছে, তা তো বুঝতে পারছেন। আপনি নিজেই বলেছেন ওই পথে রাতের বেলা যে যাবে তার বিপদ আছে। বিপদ আছে, কিন্তু সমস্যাটা হলো আসলে এই যে পথে এমনভাবে গ্রামের লোকেরা বিপদে পড়ছে, সেই পথে কিছু একটা হয়েছে। যে গোবিন্দর ব্যাপারে কথা বলছিলে, সে গোবিন্দর ব্যাপারে তোমরা খোঁজ নিয়ে কি দেখেছো কখনো? তখনও কার্তিক এসে পড়েনি। রাঘব আর আমি কথা বলতে বলতে বাড়ির বাইরের দিকে গ্রামের পথে গিয়ে দাঁড়িয়েছিলাম। রাঘবের বাড়ির উল্টো দিকে একটা ফাঁকা জায়গা, সেখানে একটা পুরনো পরিত্যক্ত ঘর রয়েছে। তার পাশেই একটা বড় বেল গাছ। সেই বেল গাছের তলায় দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। আসলে এই সমস্ত ব্যাপার নিয়ে বাড়িতে আলোচনা হোক সে কথা রাঘবের স্ত্রী একদমই পছন্দ করে না, সেটা আমি বুঝতেই পেরেছিলাম। তাছাড়া আমার প্রতিও তার একটা কটাক্ষও ছিল। ঠাকুরমশাই, ব্যাপারটা বড়ই অদ্ভুত। যেদিন আমাদের এই মাঠে বাজ পড়েছিল সেই দিন থেকে গোবিন্দকে খুঁজে পাওয়া যায়নি। গোবিন্দ এপাশে থাকে না, থাকে গ্রামের ওপারের অংশে। কিন্তু সে কোথায় গেছে সে কথা কেউ জানে না। গোবিন্দ একা মানুষ। তার বিয়ে বছর চারেক আগে হয়েছিল, কিন্তু বছরখানেক আগে তার স্ত্রী মারা যায়। তারপর থেকে সে একাই থাকতো।
বুঝতেই পারছেন তার খোঁজ খবর করার মতো তেমন কেউ নেই, তাই সে ব্যাপারে কেউ ভাবেও নি। আমার কিন্তু অন্য কিছু সন্দেহ হচ্ছিল। আমার মনে হচ্ছিল এই গোবিন্দর কিছু একটা হয়েছে। আর ওই যে প্রেতকে আমি দেখেছিলাম আর যাকে কার্তিকদা চোখের সামনে মৃত্যুর মতো দেখতে পেয়েছিল, সে আর অন্য কেউ নয়, সে গোবিন্দ। অন্তত মাসখানেকের মধ্যে এখানে অপঘাতে মৃত্যু কিংবা হঠাৎ করে মারা যাওয়ার কথা তো অন্য কিছুই তো আর শোনা যায়নি। রাঘবকে নিয়ে সেদিন আমি বেরিয়ে পড়লাম গ্রামের ওই অংশে গিয়ে গোবিন্দর খোঁজ নেওয়ার জন্য। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করল। আমি আর কিশোরী অনেকক্ষণ ধরেই উসখুস করছিলাম একটা প্রশ্ন করার জন্য। তারানাথ থামতেই আমি বলে উঠলাম, আচ্ছা, আপনার তো সেই গ্রামে যাওয়ার কথা ছিল না, হঠাৎ করেই আপনি গিয়েছিলেন। কিন্তু সেই গ্রামে গিয়ে প্রথমেই তো আপনি বুঝতে পেরেছিলেন গ্রামের পথেই কিছু একটা হয়েছে। তখন আপনি বুঝতে পারেননি যে এই গ্রামে যে রয়েছে সে ওই পথে থাকে নাকি আবার ওই ধানের জমির কোথাও থাকে? আমার কথাকে অনুকরণ করে কিশোরী বলে উঠল, আমিও সেটাই জানতে চাইছি। আপনি যখনই গ্রামে গিয়েছিলেন তখন কি কোনো কিছুই বুঝতে পারেননি এ ব্যাপারে? বুঝতে পেরেছিলাম, আবার বুঝতে পারিনি, দুটোই বলা যায়। আসলে সেই গ্রামের পথটা একদম বাইরের দিকে, সেখানে এমন অনেক কিছুই থাকতে পারে। তাই তার সঙ্গে যে গোবিন্দর কোনো যোগাযোগ রয়েছে কিংবা এই গ্রামের বিপদ রয়েছে তা বোঝা অত সহজ ব্যাপার নয়। তাছাড়া তখন তো গ্রামের ব্যাপারে আমি কিছুই জানতাম না। সেই রাতে কার্তিকের সাথে এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটে যাওয়ার পরে গোটা ব্যাপারটার সম্পর্কে আমি একটা ধারণা করতে পেরেছিলাম। আর তারপরে সেদিন সকালে রাঘবের সঙ্গে পাশের গ্রামে গিয়ে জানতে পারলাম সব। রাঘবের সঙ্গে পাশের গ্রামের কয়েকটা বাড়িতে কথাবার্তা বলে গোবিন্দর বাড়িতে গিয়ে পৌঁছলাম। গোবিন্দর বাড়িতে কেউই নেই, তাই ঘরের দরজা বন্ধ। বাড়ির এখানে ওখানে গাছপালা জন্মাতেও শুরু করেছে। বাড়িটা যে পরিত্যক্ত তা এক নজরেই বোঝা যায়। আরো কিছু কথা সে বলল। সে যা বলল তার অর্থ এমন দাঁড়ালো, যেদিন ওই গ্রামের মাঠের মাঝে বাজ পড়ে ধানের জমির একটা অংশ পুড়ে গিয়েছিল, সেদিন থেকে গোবিন্দকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু মাত্র সপ্তাহ দুয়েক ধরে মাঝে মাঝে রাতের বেলা একটা ছায়া মূর্তিকে এই বাড়ির চৌহদ্দির আশেপাশে ঘুরতে দেখা যায়। গ্রামের অনেকেই দেখেছে কি একটা ঘুরে বেড়াচ্ছে। সে কারোর ক্ষতি করে না, বাড়ির আশেপাশে কিছুক্ষণ ঘুরে বেড়ায়। তাকে নাকি অনেকেই সেই বাড়ির ভেতরেও ঢুকতে দেখেছে। বন্ধ জানলা দরজার ভেতর তার হাসির শব্দ মাঝে মাঝে শোনা যায়, মাঝে মাঝে কান্নার শব্দও শোনা যায়। ভয়ে সন্ধ্যের পর কেউ এই বাড়ির কাছেও আর আসে না। রাঘব সমস্ত কিছু শুনে বলল, এই সমস্ত কথা তো আমরা জানি, আর ইচ্ছা করেই সে কথা বাইরে কাউকে বলিনি। আসলে আশেপাশের কয়েকজন লোক ব্যাপারটা দেখছে। হতেও পারে যে আসল ব্যাপারটা তেমন কিছু নয়। গ্রামে তো এমন লোকের অভাব নেই যারা পরিত্যক্ত বাড়ি নিজের কবজায় করে ফেলতে চায়, তাই ইচ্ছা করে এই সমস্ত কথা বাইরে প্রকাশ করা হয়নি। সমস্ত কথা শুনে একটা ব্যাপার আমি বুঝতে পারলাম। এই গোবিন্দ সেদিন থেকে নিরুদ্দেশ হয়েছে যেদিন বাজ পড়েছে। অর্থাৎ হলেও হতে পারে সেদিন বাজের আঘাতে এই গোবিন্দ মারা গেছে। কিন্তু তাহলে তার মৃতদেহ পাওয়া গেল না কেন? ফেরার পথে রাঘব বলল, আমায় একটা কথা বলুন, যদি কোনোভাবে গোবিন্দ মারা গিয়ে থাকে তাহলে তার মেয়েটা কোথায় গেল? আর যদি গোবিন্দ মারা যায় তাহলে গ্রামের লোকের ওপর তার এত রাগ কেন? আমি সে কথার উত্তর দিলাম না। মনে মনে একটা অদ্ভুত কথা আমার বারবার মনে পড়ছিল। সেই প্রেত মূর্তি বারবার গ্রামের লোকেদের মারার কথাই বলছিল। তার কথা শুনে মনে হচ্ছিল গ্রামের লোকের উপর তার বড়ই আক্রোশ ছিল। কিন্তু তার কারণটাই বা কি? আত্মা অকারণে কারোর কোনো ক্ষতি করে না। আর তার কথা শুনে তো আর ওই ব্যাপারটা মনে হয়েছে। কিন্তু সেদিন রাত পর্যন্ত কোনো কিছুই বুঝে উঠতে পারলাম না। রাতের বেলা রাঘবের বাড়ির রান্নার লোকটি আমায় খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘরের জানালার কাছে বিছানায় বসে ভেবে চলেছি, এমন সময় ঘরে এসে ঢুকলো কার্তিক।
সে আমায় বলল। আজ রাতে আবার ওই পথে আমরা যাব, দেখবো ওখানে আসলে সত্যি সত্যি কি আছে। কাল রাতে কে আমায় মারতে চেয়েছিল? ঘরের মধ্যে একটা হ্যারিকেন ছিল। সেই আলোতে কার্তিকের মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখটা শক্ত হয়ে গেছে, দুটো চোখ উজ্জ্বল, কপালে শিরা ফুলে উঠেছে। সে আবারও বলল, না ঠাকুরমশাই, আপনি তো আর সবসময় আমাদের এখানে থাকতে পারবেন না, আপনাকে একসময় চলে যেতেই হবে। তার আগে যদি অশরীরীকে ওখান থেকে তাড়ানো না যায়, সেই আত্মাকে ওখান থেকে তাড়াতে না পারলে তো আমাদের গোটা গ্রামের মানুষ সবসময় মাথায় বিপদ নিয়ে দিন কাটাবে। আর শুনলাম আপনি গোবিন্দর খোঁজ করতে গিয়েছিলেন। গোবিন্দকে তো পাওয়া যাবে না, অনেকেই বলে গোবিন্দ মাঠের মধ্যে বাজ পড়ায় মারা গিয়েছিল। তারপর বোধহয় তার শরীরটা শেয়াল কুকুরে জঙ্গলে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। এই কথায় একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেল। কার্তিক যে কথাটা বলেছে তার সম্ভাবনা বেশ প্রবল। তার সঙ্গে সঙ্গেই মনে করলাম প্রথম দিন কার্তিক তো গোবিন্দর কথাই বলেছিল, তবে সে কথা রাঘব মনে মনে উড়িয়েই দিয়েছিল। কার্যক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকমই দাঁড়ালো। আমি, রাঘব, কার্তিক তিনজনে মিলে ওই গ্রামের পথে যাব বলেই স্থির হলো। সন্ধ্যার পর থেকেই আকাশে আবার কালো মেঘ জমতে শুরু করেছে। একটু পরে যে বৃষ্টি নামবে তা বোঝাই যায়। রাত হবার পরে কার্তিক সঙ্গে করে হ্যারিকেন আর দেশলাই নিল। আমি কিছু নিলাম না, কারণ জানি বৃষ্টি হলে হ্যারিকেন কোনো কাজেই আসবে না। কার্তিকের বাড়িতে বেশ কিছুক্ষণই আমরা অপেক্ষা করলাম। তারপর রাত আরো গভীর হবার পরে বেরিয়ে পড়লাম সেই পথের দিকে। জায়গাটা আগের চেয়েও যেন বেশি ফাঁকা। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি তখনও নামেনি। শ শ করে বাতাস বইছিল। আমি কার্তিকের দিকে তাকিয়েই বললাম, তোমরা শুধু শুধু আমার সঙ্গে চলে এলে। আমি তার সঙ্গে সাক্ষাৎ করে তার সমস্তটাই জানতে চাই। কোনো একটা কারণে সে অশরীরী এখানে এসেছে। আমি চাই তাকে এখান থেকে সরিয়ে ফেলতে। তোমরা নিষেধাজ্ঞা সত্ত্বেও এখানে এসেছো, কিন্তু মনে রাখবে যদি আমার থেকে তোমরা দূরেও হয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরও বিপদ হতে পারে। কোনো চিন্তা করবেন না, আমি সব সময় আপনার সঙ্গে থাকব। কার্তিক, মনে থাকে যেন ঠাকুর মশাইয়ের থেকে দূরে যাওয়া চলবে না। দুটো হ্যারিকেনের মধ্যে একটা নিভিয়ে দেওয়া হলো। প্রথমে রাঘব, তারপরে কার্তিক, তারপরে আমি হাঁটতে হাঁটতে আমরা সেই পথ পেরিয়ে অন্য পাশে সেই বড় গাছের তলায় গিয়ে দাঁড়ালাম, যেখানে আমায় সেই গরুর গাড়ির চালক নামিয়ে দিয়েছিল। আবার পেছনের দিকে হাঁটতে হাঁটতে গেলাম, কিন্তু কোথাও কিছুই নেই। হঠাৎ করে কার্তিকের চোখ পড়ল ডান দিকে ধানের জমির ভেতরে। ধানের জমির এদিকে ধান কখনো কাটা হয়নি। কার্তিক উদ্বিগ্ন গলায় সেদিকে তাকিয়েই বলল, ঠাকুরমশাই, ওই দিকে একবার তাকিয়ে দেখুন। আমরা ধানের জমির দিকে তাকালাম। তারপরে দেখতে পেলাম হলদে সোনার মতো হলে থাকা ধানের মাঝে কেউ একটা দাঁড়িয়ে আছে। তার গোটা শরীরটা মুহূর্তের জন্যই দেখতে পেলাম। তারপরে সে কোথায় যেন মিলিয়ে গেল। আর ঠিক তখনই একটা চাপা হাসির শব্দ ভেসে এলো সেই ধানের জমির ভেতরের দিক থেকে। আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ এর আগে আমার মনে হয়েছিল যার দেখা আমরা পাবো সে হচ্ছে এক নরকঙ্কাল, কিন্তু তার মধ্যে কালো কুচকুচে ছায়ার মতো কিছু একটা রয়েছে। তাহলে কি কেউ তাকে ভয় দেখাচ্ছে? সেই কি তাহলে নিজের রূপ বদল করে আমাদের ভয় দেখাচ্ছে? কিছুই বুঝে উঠতে পারছি না। কালো ছায়ার মধ্যে ধানের জমি তার আড়ালে কোথায় যেন মিলিয়েও গেল। আবার আমরা হাঁটতে হাঁটতে খানিকটা সামনের দিকে এগিয়ে গিয়েছি। এমন সময় রাঘব বলল, পথের সামনে ওটা কে বসে আছে? সামনে তাকিয়ে দেখি পথের ঠিক মাঝখানে একজন সত্যি বসে আছে। অল্প আলোয় বোঝা যায় যে বসে আছে তার গোটা শরীরটা সাদা একটা কাপড়ে ঢাকা। পথের ঠিক মাঝখানে আমাদের দিকে পেছন করে উবু হয়ে বসে রয়েছে। আমি সামনে গেলাম। আমার পেছনে রাঘব আর কার্তিক দাঁড়িয়ে রইল। আমি বললাম, ওখানে কে? সঙ্গে সঙ্গে আবার সেই অদ্ভুত খটখট শব্দের সঙ্গে একটা হাসির শব্দ শোনা গেল। সে সাদা কাপড় জড়িয়ে থাকা মূর্তিটা পেছনের দিকে তাকাতেই
কার্তিক আর রাঘব ভয় ছিটকে গেল। দুহাত পেছনের দিকে দুটো লাল উজ্জ্বল চোখ দেখা যাচ্ছে। তাছাড়া একটা কঙ্কালের মাথার হাঁ করা মুখের ভেতর যেন কালো অন্ধকার রয়েছে। অদ্ভুত ভয়ঙ্কর সেই মূর্তিটা দেখে আমার বুকের ভেতরটা যে একবার কেঁপে ওঠেনি তা বলবো না। তবে মনে মনে মধু সুন্দরী দেবীর নাম স্মরণ করে আবার বললাম, আমি জানি তুমি গোবিন্দ, কিন্তু এইসব কেন করছো? তোমার ক্ষতি তো কেউই করেনি। তুমি তো বাজ পড়া এই মাঠের মধ্যেই মারা গিয়েছিলে। বাজ পড়ায় আমি মোটেই মারা যাইনি। বিদ্যুৎ পড়েছিল আমার চেয়ে বেশ খানিকটা দূরে, তাতেই আমি মাটির ওপর পড়ে গিয়েছিলাম। আমার হাতের কাস্তে আমার গলায় লেগে গলার এক পাশটায় খানিকটা কেটে গেছিল। তখন ওই পাশে চাষিরা অনেকেই ছিল। আমি চিৎকার করে ওদের ডেকেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি, কেউ আমার কাছে আসেনি। মাঠের শেষের দিকে জঙ্গলের মধ্যে তখন আমি গেছিলাম। ওই জঙ্গলের মধ্যে আমি পড়ে রইলাম। উঠে যে আসবো তার ক্ষমতা তখন আমার ছিল না। রক্ত একটু একটু করে বেরোতে বেরোতে আমার শরীরের সব রক্ত শেষ হয়ে গেল। তখন সন্ধে হয়ে গেছে। শিয়ালের দল এসে আমায় ছিঁড়ে খেল। যন্ত্রণায় কষ্ট হচ্ছিল। শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে আমি তখনও সামান্য বেঁচে রয়েছি। আর ওই শিয়ালের দল আমায় আছড়ে কামড়ে খাচ্ছে। তারপর নিয়ে গেল ভেতরের দিকে। সেখানে রেখে পরপর 3 দিন ধরে আমায় ছিঁড়ে ছিঁড়ে খেলো। কেউ আমায় বাঁচাতে এলো না, কেউ না। সঙ্গে সঙ্গে তার হাসি শব্দটা কেমন যেন বদলে গিয়ে গুমড়ে ওঠে কান্নায়। রাঘব আর কার্তিক পেছনে দাঁড়িয়ে ভয় পাচ্ছে। কি মনে হতে আমি একবার পেছনের দিকে তাকিয়েছিলাম, আর এবার যা দেখতে পেলাম তাতে যেন আমিও ভয় পেয়ে গেলাম। আমাদের পেছনে মাত্র কয়েক হাত দূরে আর একটা কালো ছায়া মূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে। একটু আগে দেখতে পেয়েছিলাম তাকে। সামনের দিক থেকে আবার হাসির শব্দ ভেসে এলো। অদ্ভুত গলায় সে বলল, নিমাই আমার সাথে সেদিন রাতে আমার কাছে এসেছিল। নিমাইকে তো আমিই মেরেছি, একটু একটু করে মেরেছি। আমি সবাইকে মারবো, কাউকে ছাড়বো না। আমি কিছু বলতে যাব তার আগে রাঘব বেশ ভয় পেয়ে গিয়েছিল। প্রচন্ড ভয় পেয়ে সে গ্রামের পথ ছেড়ে ধানের জমির দিকে ছুটতে শুরু করলো। তার মুখে চিৎকার করে সে বলতে লাগলো, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমায় বাঁচান, আমায় বাঁচান ঠাকুরমশাই। রাঘব চিৎকার করছে আর ধানের জমির মধ্যে দিয়ে এলোমেলো ভাবে দৌড়াতে শুরু করেছে। কার্তিকও চিৎকার করে বলে উঠল, রাঘব দৌড়চ্ছে ঠাকুরমশাই, রাঘব দৌড়চ্ছে। রাঘব যদি... তার কথাটা শেষ হলো না। সারাদিন আমাদের সামনে বসে থাকা সেই নরকঙ্কালগুলো চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। পেছনে এসে দাঁড়ানো সেই কালো ছায়া মূর্তিটাও যেন অন্ধকারে মিশে গেল। বুঝতে পারলাম ওরা রাঘবকে অনুসরণ করতে গেল। আমি তাড়াতাড়ি গ্রামের পথ থেকে নিচের দিকে নামলাম। গলা তুলে রাঘবকে ডাকলাম, রাঘব, রাঘব, ওদিকে যেও না। ওদিকে গেলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তুমি আমার দিকে এসো। আমার কাছে এলে তোমার কোনো ক্ষতি হবে না। বুঝতে পারছিলাম রাঘব ভয় পেয়ে ওভাবে ছুটে পালিয়েছে। সে বুঝতে পারেনি কিছুই। সে বুঝতে পারেনি সে যতক্ষণ এখানে রয়েছে ততক্ষণ তার কোনো ক্ষতি হবে না। কার্তিক কেমন যেন ম্লান গলায় বলল, রাঘব ঘোষালকে নিয়ে আসাটাই ভুল হয়েছে ঠাকুরমশাই। সে যে এতটা ভয় পেয়ে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। আমরা ততক্ষণে নেমে গেছি ধানের জমির দিকে। কার্তিক তার হ্যারিকেনটা আবার জ্বালিয়েছে। হ্যারিকেনের আলোতে ধানের জমির আলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া সহজ ব্যাপার নয়। তাছাড়া ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার।
অনেক দূর পর্যন্ত রাঘব দৌড়ে গিয়েছিল। তারপর আর কিছুই দেখতে পেলাম না আমি। বারবার মনে হচ্ছিল এক্ষুনি ধানের জমির আড়াল থেকে কেউ একটা বেরিয়ে আসবে। একসময় কার্তিক বলল, ঠাকুরমশাই, আমার তো মনে হয়েছিল গোবিন্দ মারা যাওয়ার পর গোবিন্দর আত্মা ওখানে রয়ে গেছে। তাহলে যে কালো মূর্তিটাকে দেখলাম সেটা কে? এ প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। বললাম, এখন প্রথমে আমাদের রাঘবকে খুঁজে বার করা প্রয়োজন কার্তিক, তারপরে বাকি সমস্ত কিছুই হবে। তবে সাবধানে সাবধানে আমাদের পথ চলতে হবে, হাল থেকে যেন জমিতে না পড়ে যাই। ধানের জমির আল বেয়ে খুব সাবধানে আমরা সামনের দিকে এগোচ্ছি। কার্তিক আর আমি চিৎকার করে রাঘবকে ডেকে চলেছি, কিন্তু রাঘবের কোনো সাড়া নেই। মনের ভেতর একটা দুশ্চিন্তা বারবার এসে ধাক্কা দিচ্ছিল। রাঘবের কিছু হয়ে যায়নি তো? সে ছুটে পালাবার সঙ্গে সঙ্গে ওই দুই অশরীরী আত্মাও উধাও হয়ে গিয়েছিল। একটু পরেই জমির এক পাশ থেকে আবার সেই হাসির শব্দ ভেসে এলো। দিভাই কিছু একটা হয়েছে, আরেকটা বাকি আছে। সে বিভৎস হাসির প্রত্যুত্তরে আরো যেন কেউ হেসে উঠল, আর তারপরে বলল, ঠিক বলেছিস গোবিন্দ, আরো একটা বাকি আছে। এই কার্তিককে আমাদের সঙ্গে আনতে হবে। কার্তিক। কথাটা বলার সঙ্গে সঙ্গে কার্তিক পেছনের দিকে ঘুরল, আর আমি দেখতে পেলাম কার্তিকের থেকে মাত্র কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে এক বিভৎস মূর্তি। তার গোটা শরীরটা মানুষের, কিন্তু সেই শরীরে যেন পশম ধরেছে। তার মুখের অবস্থা ভালো নয়, দুটো কালো কুচকুচে চোখ, মুখের দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আসছে। মুখের চামড়া যেন হাড়ের সঙ্গে মিশে গিয়েছে। গোটা শরীরে কালো চাদরের মতো কি একটা জড়িয়েও রাখা হয়েছে। কার্তিকটাকে দেখে ভয় চিৎকার করে উঠল, নিমাই তুই? হ্যাঁ আমি। চিনতে পারছিস না আমায়? বড় কষ্ট পেয়ে এখানে মরতে হয়েছে। হ্যাঁ, ওই গোবিন্দ আমায় এখানে এনেছে, আর আমরা এইখানে আরো অনেককেই নিয়ে আসবো। রাতের বেলা যারা আসবে তাদেরকে নিয়ে আসবো। তুই চলে যা এখান থেকে। তোর কোনো ক্ষতি আমরা করব না। শেষের কথাটা সেই মূর্তি আমার দিকে তাকিয়ে বলেছিল। আমি লণ্ঠনটা মুখের এক পাশে তুলে ধরলাম। ততক্ষণে একটা অদ্ভুত রাগ আমার মধ্যে দেখা দিয়েছে। সেই হিসাবেই বললাম, তোদের কোনো ক্ষতি তো রাঘব আর কার্তিক করেনি, তাহলে তোরা কেন ওদের মারতে চাইছিস এখন? আর রাঘব কোথায়? তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে সে আমাদের গায়ে পড়ল। তাকিয়ে দেখি সামনে সেই মূর্তিটা নেই। বহু দূর থেকে রাঘবের গলা শোনা গেল একবার, ঠাকুরমশাই, আমায় বাঁচান, ও আমায় মেরে ফেলবে। আমরা জমির আল ধরে আরো দুটো পা সামনের দিকে এগোতে লাগলাম। আর ঠিক তখনই ধানের জমির মধ্যে থেকে এক পাশ থেকে সামনের দিকে বেরিয়ে এলো রাঘব। তার গোটা শরীর রক্তাক্ত, তার কপাল থেকে রক্ত ঝরে পড়ছে। কোন রকমে সে হাঁপাতে ছুটে সে জমির আলের কাছে মুখ থুবড়ে পড়ল। কার্তিক এগিয়ে গিয়ে তাকে তুলে ধরল, আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম ধানের জমির সেখান থেকে বেরিয়ে এসেছে সেই দুই বিভৎস মূর্তি। একটা আস্ত নরকঙ্কাল আর একটা কালো ছায়া, যাকে নিমাই বলে চিনতে এবার আর কোনো অসুবিধাই হলো না, কেননা নিমাইয়ের একটা বর্ণনা কার্তিক আগেই দিয়ে রেখেছিল আমাকে।
রাঘব আর কার্তিককে আড়াল করে আমি সামনে দাঁড়িয়ে বললাম, তোরা চলে যা এখান থেকে, চলে যা বলছি, নইলে নইলে আমি কিন্তু তোদের এখান থেকে তাড়াতে বাধ্য হব। আমাদের তুই এখান থেকে তাড়াতে পারবি না, আমায় তাড়াতে পারবি না। আমি আবার আসবো। আজ তুই আবার ওদের বাঁচিয়ে নিয়ে গেলি, কিন্তু এরপরে আর ওদের বাঁচাতে পারবি না। মনে রাখিস, আমি ঠিক নিয়ে যাব এখান থেকে। চিৎকারের সঙ্গে সঙ্গে দুটো ভয়ঙ্কর মূর্তি আমাদের চোখের সামনে থেকে কোথায় যেন চলে গেল। ঠান্ডা হাওয়ায় সে ঝাপটা দিল গায়ে। রাঘব ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমরা দুজনে মিলে কোনো রকমে রাঘবকে তুলে নিয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছালাম। রাঘবের অবস্থা দেখে তার স্ত্রী বেশ ভয়ই পেয়ে গেল, কিন্তু তাকে সমস্ত কথা বুঝিয়ে দেওয়ার পরে সে শান্তও হলো। রাঘবের সুস্থ হতেও 2 দিন লেগেছিল। সুস্থ হবার পরে সে বলল, সেদিন আপনাকে ছেড়ে পালিয়ে না গেলেই ভালো হতো। আমি ভয়ে গ্রামের পথ ছেড়ে জমিতে নেমে গিয়েছিলাম। তারপর যে কি হলো, চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসতে লাগলো। কোথাও কিচ্ছু দেখতে পেলাম না। আর তারপর আমার সামনে এসে দাঁড়ালো নিমাই। তাকে দেখে আমি তো পেছনের দিকে ছুটতে লাগলাম। আর তারপর ধান গাছে পা বেঁধে মাটিতে পড়ে দেখি একটা নরকঙ্কাল আমার সামনে বেরিয়ে আসছে, আর তারপর আমার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর সেই নরকঙ্কালের গায়ে আস্তে আস্তে চামড়া মাংস লাগতে শুরু করলো। স্পষ্ট দেখতে পেলাম আমার সামনে এসে দাঁড়িয়েছে গোবিন্দ। গোবিন্দকে আমি চিনি। তার গোটা শরীর ক্ষতবিক্ষত, সব জায়গা থেকে রক্ত ঝরে পড়ছে। সে এগিয়ে এসে আমার পা চেপে ধরলো। তার হাতের নখ আমার পায়ের ভেতরে এসে ঢুকলো। তারপর যে কিভাবে ছুটতে ছুটতে আপনার কাছে এসে পড়েছিলাম আমি বলতে পারিনি। কিন্তু সত্যি কি ওদের এখান থেকে আর তাড়ানো যাবে? না হলে এই গ্রামে ওই রাস্তা তো এরপর থেকে রাতের বেলা আর কারোর জন্যই ভালো থাকবে না। একটানা এতটা কথা বলে তারানাথ থামতেই কিশোরী বলে উঠল, তারপর আপনি কি করলেন ঠাকুরমশাই? আমি বুঝতে পারছিলাম একটা উপায় আছে। যদি গোবিন্দর মৃতদেহটা কোনো রকমে খুঁজে পাওয়া যায়, তাহলেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। গ্রামের কয়েকজনকে ডেকে সমস্ত কথা আমি আর রাঘব মিলে বুঝিয়ে দিলাম। তাতেই কাজ হলো। নিমাইয়ের মৃতদেহ ওরা শ্মশানে সৎকার করেছিল, কিন্তু তার উপরে গোবিন্দর আত্মার নজর পড়েছিল, তাই সে আবার ফিরে আসতে বাধ্য হয়েছিল। গ্রামের লোকেদের নিয়ে সেই জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি চলল। মৃতদেহটাও পাওয়া গেল। আমি, রাঘব, কার্তিক আর কয়েকজন মিলে সেই দিকে খুঁজেই চলেছিলাম। একটা পচা দুর্গন্ধে প্রথমে কার্তিক নাকে হাত চাপা দিল। আমাদেরও নাকে হাত চাপা দিতেই হলো। তারপরে সেই গন্ধের উৎস খুঁজতে খুঁজতে সামনে এগিয়ে গিয়ে দেখি এক বিভৎস ব্যাপার ঘটেছে। একটা পচা গলা কঙ্কাল পড়ে রয়েছে। এত তাড়াতাড়ি সেই দেহ কঙ্কাল হবার কথাও নয়, কিন্তু সেটা একটা আস্ত কঙ্কালও নয়। তার শরীরে এখানে ওখানে পচা গলা মাংস তখনও লেগে রয়েছে। এখানে ওখানে ছড়িয়ে রয়েছে কিছু শুকিয়ে থাকা মাংস। গোটা জায়গাটা রক্তে ভিজে ছিল এক সময়। এখন সেখানকার মাটি কেমন যেন কালচেও হয়ে গেছে। বুঝতে পারলাম এইখানে শিয়ালের দল গোবিন্দকে শেষবারের মতো দেখেছিল। তার শরীর থেকে শিয়ালের দল মাংস খুবলে খেয়েছে, তাই তার এমন অবস্থা। সেই মৃতদেহটাকে কোনো রকমে সেখান থেকে তুলে সাদা কাপড়ে মুড়ে নিয়ে গিয়ে গ্রামের শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো। তারপরে আর সেই গ্রামের পথে কোনো বিপদ হয়নি। পরদিন রাতে আমি একা সেই পথে ঘুরে বেরিয়েওছি। রাঘব ভয়ে সে রাতে আসতে চায়নি। কার্তিক আসতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বারণ করেছিলাম। আমি একাই সেখানে থাকতে চেয়েছিলাম। কিছুই না, আমি বুঝতে পেরেছিলাম গ্রামের বিপদ যে কেটে গেছে। যদি গ্রামের লোকেরা আগে আগেই গোবিন্দর মৃতদেহ খোঁজার ব্যবস্থা করত এবং তাকে খুঁজে পেত, তাহলে হয়তো এসব আর কিছুই হতো না। তার মানে অকারণেই নিমাই মারা গিয়েছিল? যারা কাজ করছিল তাদের সঙ্গে আমি কথা বলেছি।
নিমাই কি কারণে এসেছিল আর গোবিন্দ গিয়েছিল। জঙ্গলের দিকে বাজ পড়ার পরে সকলে এখান থেকে পালিয়েও আসে। নিমাইয়ের একবারও গোবিন্দর কথা বোধহয় মনে পড়ে না, কিংবা সে ভয় সেখান থেকেই চলে এসেছিল। ভেবেছিল গোবিন্দ বাড়ি ফিরে গিয়েছে। এই কারণেই হয়তো গোবিন্দ রাতটা নিমাইয়ের উপরে খুব বেশি রাগই করেছিল, তাই সে নিমাইকে মেরেছিল। একটা কথা ভেবে দেখো তো, এর আগে কিন্তু সে কাউকেই হত্যা করেনি, ভয় দেখিয়েছিল। নিমাইকে মারার পরে সে কার্তিককেও মারার চেষ্টা করে। সম্ভব হলে সে আমাকেও মারার চেষ্টা করত, কিন্তু মধুসুন্দরী দেবীর আশীর্বাদের কারণে সেটা সে করতে পারেনি। রাঘব আমাকে এনেছিল, কিন্তু কোনো একটা কারণে রাঘব তাদের হাত থেকে পালিয়ে আসতে পেরেছিল। সেই মৃতদেহ শ্মশানে পোড়ানোর পরেই গোবিন্দ আর নিমাই দুজনেরই আত্মা সেই স্থান থেকে মুক্তি পেয়ে যায়। গল্প শেষ করে বাড়িতে যাওয়ার জন্য আমরা উঠে পড়লাম। বাইরের বৃষ্টিটা ততক্ষণে ধরে এসেছে। বেরোতে যাব এমন সময় তারানাথ বলে উঠল, কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি সেদিন বাজ পড়ার ফলে গোবিন্দ মারা যায়নি। সে মারা গিয়েছিল ওই জঙ্গলের ভেতরে, নিজের হাতের কাস্তে তার গলায় কোনোভাবে পড়ে গিয়েছিল তাই। কিন্তু সেটাই বা কি করে হয়? তাহলে কি গোবিন্দ কোনো কারণে আত্মহত্যা করেছিল? কিন্তু গোবিন্দর অশরীরী সে কথা তো আমাদের বলেনি। সে কথা মনে হতে আমি একবার গোবিন্দের ব্যাপারে খোঁজ নিয়েছিলাম, কিন্তু সেই ব্যাপারে বেশি কিছুই জানতে পারিনি। তবে মাঝে মাঝে মনে হয় সেদিন গোবিন্দ আত্মহত্যা করার জন্যই জঙ্গলে ঢুকেছিল, আর তারপরে এই সমস্ত ব্যাপার ঘটে গিয়েছিল। তাহলে কি তার আত্মহত্যার পেছনে নিমাই ছিল? আর সেই কারণে কি গোবিন্দর নিমাইয়ের উপরে এতই আক্রোশ? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি কখনো জোগাড় করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, সেই নরকঙ্কালকে আমি নিজের চোখে দেখতে পেয়েছিলাম। কি বিভৎস সেই চোখের দৃষ্টি! যেন তার চোখ থেকে রক্তের মতো ঘৃণা ঝরে পড়ছে। এমন অতৃপ্ত অশরীরী আত্মার চোখে ঘৃণা আমি খুবই কমই দেখেছিলাম। ট্রাম রাস্তা পর্যন্ত পৌঁছবার জন্য আমরা হাঁটা শুরু করলাম। ঠাকুর মশাইয়ের সব কথা বিশ্বাস করব, কিন্তু এত কিছু হলো, ওই অশরীরী মারার চেষ্টা করলো, কিন্তু ঠাকুর মশাইয়ের কোনো কিছুই করতে পারলো না। এটা সত্যি বিশ্বাস করতে হবে? ঠাকুর মশাই বলেন মধুসুন্দরী দেবীর আশীর্বাদ তার উপরে রয়েছে, কিন্তু তার আশীর্বাদের ক্ষমতা কি এতই প্রবল? আমার তো বিশ্বাস হয় না। আমি কিছু বললাম না। সব কিছু বিশ্বাস অবিশ্বাস দুদিকের যুক্তি দিয়ে বিচার করা যায় না। মাঝে মাঝে বিশ্বাস করলে যদি ভালো হয়, তাহলে বিশ্বাস করতে আপত্তি কোথায়? ঠিক তখনই ট্রামটা ঘন্টা বাজিয়ে আস্তে আস্তে আমাদের সামনে এলো। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প রঘুনাথপুরের অশরীরী। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।